আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা আন্টিরা এবং সোনামণিরা সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহ পাকের ইচ্ছায় আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে আরও একটা নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সকাল সকাল ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগ ভিডিওটাও খুব বেশি ভালো লাগবে। সকালবেলা ইনডোরের প্লান্টগুলো একটু বারান্দায় এনে রোদে দিচ্ছি, আর সেখান থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটা ভাবলাম শুরু করি। অনেক আপুরাই জানতে চান ইনডোর প্লান্টগুলো আমি কিভাবে যত্ন করি। ইনডোর প্লান্টের যত্ন আসলে ওইরকম কিছু করা হয় না, শুধু ৩-৪ দিন করে বারান্দায় রোদে রাখি বা আলো বাতাসের মধ্যে একটু রাখি, তারপরে আবার ইনডোরে নেই। এভাবে করে আমি ইনডোরের প্লান্টগুলো ভালো রাখি এবং সতেজ রাখি। এছাড়া এক্সট্রা যে কোনো যত্ন সেগুলো আর করা হয় না। একবারে তো মাটি, জৈব সার সেগুলো দিয়ে রেডি করেই লাগানো হয়েছে, আর কোকোবিট মিক্সড করে, 3টা জিনিস মিক্সড করে কিন্তু ইনডোরের প্লান্টগুলো রাখা হয়েছে। তো শীতের দিন সকালবেলা যখন গাছগুলোর উপর রোদ পড়ে সেই রকম একটা সৌন্দর্য কিন্তু উপভোগ করি আমরা, তাই না? আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। মানে এই সৌন্দর্যটা আমার কাছে মনে হয় একটা অতুলনীয় সৌন্দর্য। বারান্দার সব গাছে পানি দিব। প্রথমে ইনডোরের প্লান্টগুলোতে একটু পানি স্প্রে করে দিচ্ছি। যেহেতু এই গাছগুলো আমি ঘরে রাখি, পানিটা স্প্রে করলে উপর থেকে ডাস্টগুলো সব ক্লিন হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে। সব গাছে মোটামুটি স্প্রে করা হয়, তবে ইনডোরের প্লান্টগুলোতে আমি বেশি স্প্রে করি আর কি। পানি স্প্রে করছি আর সেই সাথে মরা পাতা টাতা যেগুলো আছে সব ফেলে দিচ্ছি আর কি। এখানে কিন্তু অনেক রকমের মানি প্লান্ট রয়েছে, স্নেক প্লান্ট রয়েছে, আরও একটা কি গাছ আছে। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে, সৌন্দর্যটা বেশি মনে হয়। তো এই যে এই গাছটা যেন কি আবারও ভুলে গিয়েছি নাম, মানে প্রায়ই আমার ভিউয়ার্স আপুরা আমাকে এই গাছটার নাম বলে, মনে করিয়ে দেয়। কিছুদিন গেলে আবারও আমি ভুলে যাই। তো যাই হোক, গাছগুলোতে পানি স্প্রে করি, পানি দেই, আর সেই সাথে আপনাদেরকে ছোট্ট একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি ভিডিও শুরুতেই। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে অসংখ্য ভাই আপুর কাছে আমার এই চ্যানেলটাকে পৌঁছে দিতে, আমাকে অনেকের মাঝে পরিচিত করতে। পানিটা স্প্রে করার পর ঝিঝি প্লান্ট থেকে টিস্যু দিয়ে পানিটা মুছে নিচ্ছি, একটু ক্লিন করে দিচ্ছি। আর শায়লা খানম আপু, আপনি বলেছেন যে কোকোবিট মাটি বা কোকোবিট থেকে কি মাটিতে ঝিঝি প্লান্টটা ট্রান্সফার করা যায় কিনা, মানে এই টাইপের একটা প্রশ্ন ছিল আপনার। হ্যাঁ আপু, কেন যাবে না। আমার এই গাছগুলো কিন্তু মাটি, কোকোবিট আর জৈব সার মিক্সড করে লাগানো হয়েছে। আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, শুধু কোকোবিটের মধ্যে গাছ লাগানো আমার কেন জানি ভালো লাগে না, আর একটু কেমন ভয় করে। কারণ শুধু কোকোবিটের মধ্যে গাছ লাগালে দেখবেন কেমন একটা পোকার মতো হয়, কি বলে এটাকে, ক্যারা টাইপের আর কি, এগুলো হয়। তো আমি ওই জিনিসটাকে খুব ভয় পাই। তো ওর বাবা কিন্তু শুধু কোকোবিটের মধ্যেই লাগাতে চেয়েছিল। আমি বললাম যে না, শুধু কোকোবিটে লাগালে ওই জিনিসটা হবে, আর আমার খুব ভয় লাগে। তো তারপরে আর কি মাটি, কোকোবিট আর জৈব সার 3টা মিক্সড করে আমার এই ঝিঝি প্লান্টগুলো লাগানো হয়েছে। আর শুধু কোকোবিটের মধ্যে থাকলে কি হয়, পানিটা একটু বেশি পড়লে গাছগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য মাটি, কোকোবিট আর জৈব সার মিক্সড করে লাগানোটাই আমি বেটার মনে করি। তো গাছের যত্ন শেষ করে এখন কিচেনে চলে এলাম। আর সকাল সকাল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, শীতের দিন সকালবেলা পিঠাপুলি খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি আজকে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। আমার এই চিতই পিঠার সাজটা কিন্তু একদমই নতুন। আমি 3-4 দিন যাবত তেল লাগিয়ে লাগিয়ে একটু একটু করে গরম করে করে একটু রেডি করে নিয়েছি। এই সাজটা আমার ভাবি চেরাগালি থেকে কিনে দিয়েছিল, 100 না 150 টাকা নিয়েছিল মনে হয়। আমি কিন্তু আগে কখনোই চিতই পিঠা নিজে বানিয়ে খাইনি। আমাদের বাসায় দেখতাম ছোটবেলা থেকেই আমাদের বেশিরভাগ সময় শীতের দিনের সকালের নাস্তা ছিল এই চিতই পিঠা, সাথে বিভিন্ন রকমের ভর্তা। তো নিজে কখনো করে খাওয়া হয়নি। তো আজকেই প্রথম আমি শুকনা চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় নতুন এই সাজটার মধ্যে চিতই পিঠা বানাচ্ছি, আর আপনাদের সাথেও শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, যেমন হয়েছে আমি এতেই খুশি। আমার অনেক ভালো লেগেছে বানাতে পেরে পারফেক্টভাবে। চিতই পিঠা তো বানাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমার 2টা বাচ্চার একটা বাচ্চাও এই চিতই পিঠা খেতে চায় না। ছোটটা তো এই পিঠা দেখা মানেই কান্না করে।
আমি যখন এই সাজটা নিয়ে এসেছিলাম বাসায় তখনই আমাকে বলছিল, মা তুমি এটা কেন কিনেছো, এটা দিয়ে তুমি চিতই পিঠা বানাবে তাই না? আমি বললাম যে হ্যাঁ বানাবো। বললো যে আমার সামনে বানিও না, আমার মা কেমন যেন লাগে। আমি জানি না কেন ওর এমন লাগে, হয়তো বা নানু বাসায় গিয়ে বেশি বেশি এই চিতই পিঠা আগে খেয়েছে, সেজন্যই এখন এরকম করে। মানে একদম সহ্যই করতে পারে না সে এই চিতই পিঠাটা। তো ভেবেছিলাম আরিয়ানা খাবে, আরিয়ানাও বলছে মা আমিও খাবো না। তো বাবু তো স্কুলে গিয়েছে, বাবু স্কুলে যাওয়ার পরই আর কি বানাচ্ছি। মাশাল্লাহ পিঠাগুলো নতুন বানিয়েছি, প্রথম বানিয়েছি, সেই তুলনায় ভালোই হয়েছে। আর আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে তো ভালো লাগছে, কারণ আমি প্রথম বানাতে পেরেছি, একটা জিনিস সুন্দর হয়েছে আমার কাছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে মনে হচ্ছে। যেহেতু বাচ্চারা খাবে না সেজন্য কিন্তু আমি খুব অল্প পরিমাণ বেটার রেডি করেছিলাম। হাফ কাপ চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়ার সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর পরিমাণ মতো লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে কিন্তু বেটারটা রেডি করেছিলাম। মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু দেখতে ভালোই হয়েছে। পিঠা তো বানিয়ে নিলাম, তো পিঠা তো আর শুধু খেতে ভালো লাগবে না, একটু ভর্তা টর্তা হলেই ভালো লাগবে খেতে। তো এর মধ্যে আমার খালাও চলে এসেছে, খালাকে বললাম খালা একটু ধনেপাতা ভর্তা বানিয়ে দাও। তো খালা পাটা পুতা নিয়ে নিল। এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিচ্ছি 4-5টা। খালা ওদিকে পেঁয়াজ আর রসুনটা কেটে নিচ্ছে। তো পেঁয়াজ রসুন কাটা হয়ে গেলেই খালা আমাকে ভর্তাটা করে দিবে। একটু সরিষা ভর্তাও করতে চেয়েছিলাম, পরে ভাবলাম যাক বাচ্চারা যখন খাবে না একার জন্য আর এত কিছু করার দরকার নেই। পেঁয়াজ রসুন কাটা হয়ে গেল, খালা ভর্তাটা এখন বেটে নিচ্ছে। তো আমার পাটাটা কিন্তু খোটানো হয়নি, যেরকম কিনেছিলাম সেরকমভাবেই আর কি প্রসেসিং করার পর রয়ে গিয়েছে। খোটানোর লোক যে কখন আসে শুনতেই পাই না। তো খালা বলছিল আর কি যে খালাম্মা পাটাটা খোটাতে হবে, তা না হলে বেশি একটা ভালো হয় না, মানে বাটাবাটির কাজগুলো। আমি তো খুব একটা পাটায় বাটাবাটি কিছু করি না, মাঝে মাঝে এই ভর্তা টর্তা খাওয়ার জন্যই কিন্তু পাটাটা কেনা হয়েছে। তো যাই হোক খালা ভর্তাটা বানিয়ে নেক। চিতই পিঠা আর ভর্তা নিয়ে চলে এলাম বারান্দায়। বারান্দায় বসে বসে একটু ভিটামিন ডি খাচ্ছিলাম, আর সেই সাথে সকালের নাস্তাটাও খেয়ে নিব, চিতই পিঠা আর ধনেপাতা ভর্তা। আমার পিঠাগুলো কিন্তু আমি একটু কাছ থেকে ভিডিওতে দেখিয়ে দিলাম। অসংখ্য ছিদ্র বিশিষ্ট পিঠাগুলো খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর খুব সফট হয়েছে, খেতেও ভালোই লাগছে। বাচ্চারা তো আর কেউ খাবে না, তো আমি একা একাই বারান্দায় বসে ভিটামিন ডি খাচ্ছি, সেই সাথে সকালের নাস্তাটাও করে নিচ্ছি। তো আমি যে কয়টা খেতে পারি খাবো, আর বাকি যে কয়টা থাকে আর ধনেপাতা ভর্তাটা খালাকে দিয়ে দিব, খালা খেয়ে নেবে। আমার বাসায় আসার আগে খালা যে বাসায় কাজ করে সে বাসায় খালা নাস্তা তৈরি করে আর কি সকালে যেয়ে। তো সেখান থেকেই খালা নাস্তা করে আসে, খুব একটা নাস্তা খায় না আমার বাসায়। কোনো কিছু থাকলে বেশি হলে দিয়ে দেই, সেটা বাসায় নিয়ে যায়। অনেকেই জানতে চান খালাকে খাওয়াই কিনা বা কিছু দেই কিনা। হ্যাঁ অবশ্যই খালাকে সব কিছুই দেওয়া হয়, তবে খালা কিন্তু দুপুরের আগেই চলে যায় আরেকটা বাসায়, মানে আমার দুপুরে রান্না শেষ হওয়ার আগে। তো সেজন্য খালাকে দুপুরে নিয়ম করে যে খাওয়ানো, সেটা খাওয়ানো হয় না। যে কোনো কিছুই খালাকে দেওয়া হয়, ঘরে যেটাই থাকে। আর ভালো মন্দ রান্না করলে তো পরে ফোন দিয়ে এনে দিয়ে দেই। তো এই আর কি। আশা করছি যারা এই কোশ্চেনটা করেন তারা বুঝতে পারবেন। অনেকেই জানতে চান যে খালা কি খায় তোমার কাছে, সেজন্যই আজকে এই প্রশ্নটার উত্তর দিলাম আমি। তো নাস্তা করা শেষ করে কিন্তু খালাকে এদিকে আমি সবগুলো ক্যাবিনেট ক্লিন করার দায়িত্ব দিলাম আজকে। সব হাঁড়ি পাতিল যা কিছু ছিল একটা করে ক্যাবিনেট থেকে বের করছে আর সব নামিয়ে ক্লিন করছে। কয়দিন পরে পরেই আমি এই কাজটা করি তেলাপোকার ভয়ে। ক্যাবিনেট যেহেতু আছে, নোংরা বা ময়লা আবর্জনা থাকলে কিন্তু তেলাপোকা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেজন্য আমি খুব ভয় পাই। আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু তেলাপোকার ওষুধ টষুধ দিয়ে রাখি, যেন তেলাপোকাটা না হয়। এই তো এই ওষুধটা দিই, আবার মাঝে মাঝে রাতের বেলায় লাল হিটটাও স্প্রে করে রাখি হাউজের দিকে। এই তেলাপোকার ওষুধটা আমি কিভাবে দেই আজকে শেয়ার করব আপনাদেরকে। অনেকেই জানতে চান যে ক্যাবিনেটের ভিতর থেকে তেলাপোকা মুক্ত থাকা যায় কিভাবে। তো সেজন্যই ভাবলাম যে আপুদের আমার মতো ক্যাবিনেট করা আছে, তাদের জন্য একটু হলেও হেল্প হবে, সেজন্য শেয়ার করছি। তো খালা কিন্তু এদিক থেকে সবগুলো ক্যাবিনেটের ভিতরে যা কিছু ছিল আমাকে দিয়েছে, আমি ধরেছি, আর তারপর আবার মুছে মুছে সব কিছু উঠিয়ে রেখেছি। গরমের দিন বেশিরভাগ সময় এই ক্যাবিনেট ক্লিন করার কাজটা আমিই করি, কিন্তু শীতের দিন খালাকে দিয়ে করাতে হয়, আমি পানি ধরতে পারি না। তো আমার ক্যাবিনেটের দুইটা ক্যাবিনেটের ভিতরে কিন্তু পাইপ আছে, মানে বাথরুমের যে বা পানির যে লাইনের পাইপগুলো সেগুলো। সেই ক্যাবিনেটের ভিতরে যে একটাতে এভাবে আমি
টিস্যু দিলাম, টিস্যুর উপরে সেই তেলাপোকার ওষুধটা ছিটিয়ে দিয়ে রাখি। আরও দেখাচ্ছি কোথায় কোথায় দিয়েছি। যেহেতু এগুলোর ভিতরে রান্নার বা খাওয়ার কোনো জিনিসপত্র রাখি না, সেজন্যই এটাতে দিয়ে রাখি আর কি। আর এই সাইডের যে ক্যাবিনেটটা আছে সেটারও উপরের একটা সেলফ মানে লাগে না কাজে বা ইউজ করি না, এটাতে পাইপ আছে বলে এখানেও 2টা টিস্যু দিলাম, টিস্যুর উপরে তেলাপোকার ওষুধটা ছিটিয়ে দিয়ে রেখেছি। আমার কাছে মনে হয় তেলাপোকা যদি হয় এই জায়গা দুটো থেকেই তেলাপোকার জন্ম হবে, আর নিচে যে হাউসটা আছে সেখান থেকে। তো হাউসে আমি মাঝে মাঝে লাল হিট স্প্রে করি রাতের বেলায় ঘুমানোর আগে, যদি 2-1টা তেলাপোকা থাকে তাহলে সেটা মরে যায়। তো এভাবেই কিন্তু আমি ক্যাবিনেটকে তেলাপোকা মুক্ত রাখি। আর এই ক্যাবিনেটগুলো ক্লিন করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছে, খালা কাটাকুটাও কিছু করতে পারিনি। তো ভাবলাম যে আজকে শুধু একটু মুরগি ভুনা করে রাখি। তো বেশি করে একটু পেঁয়াজ দিয়ে টমেটো সস দিয়ে একটু গ্রেভি করে চিকেনটা রান্না করছি। আমার বাচ্চারা এভাবে খেতে পছন্দ করে। তো চিকেনটা রান্না করতে গিয়ে আজকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি, আপনাদের সাথে সেটা শেয়ার করছি। একটু তাড়াহুড়া করে রান্নাটা করছিলাম। তো আমার যে এই পাতিলটা আছে এটা তো রাইস কুকারের পাতিল, আপনারা জানেন। তো উপরে স্টিলের ঢাকনাটা দিয়ে দিলাম আপাতত। এটার যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা আমি রান্না করতে গিয়ে তাড়াহুড়া করে এখানে রেখেছি একটা প্লেট বা কিছু একটার উপর। তো এই যে জ্বালানোর গ্রিল দেখতে পাচ্ছেন আপনারা, এই গ্রিল দিয়ে কিভাবে যে মানে ফসকে পিছলিয়ে একদম নিচে চলে গেছে, 4 তলা থেকে একদম নিচে স্ল্যাবের উপর পড়েছে। এমন বিকট একটা শব্দ হয়েছে, কিভাবে যে এটা হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি তো খুব ভয় পেয়ে গেছি, কারণ সাইডের বিল্ডিংটাতে তো কনস্ট্রাকশনের কাজ চলছে, যদি লোকজন থেকে থাকে তাহলে যদি মাথায় পড়ে তাহলে কিন্তু প্রচুর ব্যথা পেত। মানে এই টাইপের চিন্তা ভাবনা আমার প্রথম হয়েছে যে কারোর মাথার উপরে পড়লো কিনা। তো আমি ইন্টারকমে ফোন দিলাম আরিফকে, আরিফ যে ঢাকনাটা নিয়ে এলো, সাবিনাকে দিয়ে পাঠিয়ে দিল উপরে। তো সাবিনা এসে বললো যে দেখেন আপা, কিচ্ছুই হয়নি, ঢাকনাটা মানে সম্পূর্ণ কাচের একটা ঢাকনা, 4 তলা থেকে পড়ে গিয়েছে কিন্তু ভাঙেনি। শুধু ভিতরে যে প্লাস্টিকটা ছিল সেই প্লাস্টিকটা ফেটে গিয়েছে, যার কারণে এখন হ্যান্ডেলটা খুলে যাচ্ছে, ঢাকনাটা আর লাগাতে পারছি না। মানে হ্যান্ডেল ছাড়া তো আর ঢাকনা ইউজ করা যাবে না। তো এই যে ফেটে গিয়েছে। তো এটা কি কিছু করা যাবে কিনা দেখি, বাবু আসুক স্কুল থেকে, গ্লু দিয়ে লাগানো যায় কিনা। তো রাইস কুকারের পাতিলগুলো আমি এভাবে ইউজ করি। এই ঢাকনাটাও কিন্তু খুব কাজের আমার, এই ঢাকনাটা ছাড়া আমার ওই পাতিল দুইটা ইউজ করা যাবে না। আজকে দুপুরে রান্না করতে গিয়ে আমি এই অঘটনটা ঘটিয়ে ফেলেছি। আপনাদের কাছে যদি এটার সলিউশনের কোনো আইডিয়া থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আপনারা, এটা কিভাবে ঠিক করতে পারি, কারণ ঢাকনাটা আমার খুব দরকারি একটা জিনিস। রাইস কুকারের এই পাতিলটার মধ্যে তো চিকেনটা রান্না করে নিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আপনারা অনেকেই জানতে চান আপু তুমি কেন রাইস কুকারে ভাত রান্না করো না। তো আপনাদের সেই প্রশ্নটার উত্তর আজকে আমি দিচ্ছি, কেন আমি রাইস কুকারে ভাত রান্না করি না। আর এটা হচ্ছে রাইস কুকারের যে স্টিমারটা আছে, রাইস কুকারের সাথে দিয়েছে কোনো কিছু স্টিম করার জন্য, এটা হচ্ছে সেটা আর কি। তো এটা এখানে খালা ধুয়ে রেখেছে। আর আমার রাইস কুকারটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের। মিয়াকো ব্র্যান্ডটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড। তো এই যে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার রাইস কুকারটা। অনেকেই দেখতে চেয়েছিলেন যে আপু রাইস কুকারটা একটু দেখিয়ে দিও। খুবই কিউট একটা কালার এবং খুবই কিউট একটা রাইস কুকার ছিল আমার। রাইস কুকারটা আমি 2 থেকে 3 মাসের মতো ইউজ করেছি, খুব বেশি দিন ইউজও করিনি। বুঝতেই পারলাম না কেন এত ভালো একটা ব্র্যান্ডের রাইস কুকার এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। হঠাৎ করে দেখি একদিন কাজ হচ্ছে না। তো এরপর থেকে আর কি রাইস কুকারে ভাতটা রান্না করা হচ্ছে না। আর রাইস কুকারটা আমি সেইভাবে কোনো দোকানে দেইও না ঠিক করতে। রাইস কুকারটাতে ভাত রান্না করতে পারলে কিন্তু একটু ঝামেলা মুক্ত থাকা যায়, গ্যাসের সাশ্রয় হয় একটু। তো রাইস কুকারটার এই প্রবলেমটা সলভও করতে পারিনি, আর রাইস কুকারে ভাতও রান্না করা হচ্ছে না, এজন্যই আমি রাইস কুকারে ভাত রান্না করি না আপুরা। আর সেই সাথে আমার যে একটা স্যান্ডউইচের মেশিন আছে সেটাও মিয়াকো ব্র্যান্ডের, সেটাও আজকে নামিয়ে নিলাম। নামানোর জন্য ইউজ করা হয় না, বাচ্চাদের জন্য তো প্রায়ই স্যান্ডউইচ বানানো হয়। তো খালাকে বললাম খালা একটু নামিয়ে পরিষ্কার করে রাখো, এখন থেকে এটা ইউজ করব। আর আমার এই রাইস কুকারটা কি ঠিক করা যাবে কিনা আপনারা যদি কেউ জেনে থাকেন একটু জানাবেন তো আমাকে। আমি চিন্তা করছি কয়েকদিন যাবত যে কোনো একটা দোকানে বা এবি সুপার মার্কেটে দেখেছি অনেক কিছু ঠিক করে ইলেকট্রনিক জিনিস, তো সেখানে নিয়ে যাব রাইস কুকারটা। সব কাজটা শেষ করে একটু গোসল নিয়ে নিলাম, তারপর এখন চলে এসেছি কিচেনে ভাত খাওয়ার জন্য। মানে ভাতটা ঝরিয়েছি যে এখান থেকে আর উঠানো হয়নি, ভাতটা উঠিয়ে নিব। তো এই তো নিয়ে নিলাম অল্প একটু ভাত আর অল্প একটু চিকেন তরকারি, খুব গ্রেভি করে রান্না করেছি আজকে। এভাবে রান্না করলে আমার কাছেও ভালো লাগে খুব। আর সেই সাথে নিয়েছি আমি গতকাল যে দেখিয়েছিলাম জলপাইয়ের আচার বানিয়েছি, অল্প একটু আচার। আর আচার দিয়ে ভাত খেতে কিন্তু আমার কাছেও খুব ভালো লাগে। আর আমার আরিয়ানা কিন্তু আচার হলে আর কোনো কিছুই লাগে না তার ভাত খেতে।
ভাত খাওয়ার পর কিছুটা সময় রেস্ট নিয়েছি। এখন মাহি প্রিয়া আইডি থেকে একজন আপুর রিকোয়েস্ট ছিল যে গত ভিডিওতে আমি যে একটা প্যান্ট পরেছিলাম, মানে প্যান্ট কাট সালোয়ার পরেছিলাম, সেটা একটু ক্লোজভাবে বা একটু ডিটেলসে দেখানোর জন্য। তো ভাবলাম আপুর জন্য এই প্যান্টটা একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে ভেলভেটের একটা প্যান্ট, খুবই সুন্দর। কাছ থেকে হয়তো বা ওরকমভাবে বোঝা যাচ্ছে না ভিডিওতে, কিন্তু সামনাসামনি খুবই ভালো লাগে। কালারটা খুব সুন্দর, মেরুন কালার। প্যান্ট কাটিং এই সালোয়ারটা আমি নিগার প্লাজার যে বঙ্গবাজার আছে সেখান থেকে নিয়েছি। ভেলভেটের এই প্যান্টগুলো কিন্তু দুই কালারের আছে, ব্ল্যাক কালার আর এই মেরুন কালার। অনেক আগে এরকম ভেলভেটের ব্লাউজ পরেছিলাম আমরা, তাই না? এখনও আছে, সেদিনও আমি আরিয়ানার জন্য একটা কিনেছি ভেলভেটের ব্লাউজ। তো ভেলভেটের এই প্যান্টগুলো কিন্তু শীতের দিনে পরতে বেশি কমফোর্টেবল লাগে, গরমের দিনেও পরা যাবে, তবে শীতের দিনের জন্যই আমি কিনেছি। এই প্যান্টটার সাথে আরিয়ানার জন্য একটা টপস কিনেছি ভেলভেটের। প্রথমে আরিয়ানার জন্যই কিনতে চেয়েছিলাম এটা, আরিয়ানা বলল মা তুমি পরো। তো আমার জন্য মেরুন কালারের এই ভেলভেটের প্যান্টটা নিয়েছি, আর আরিয়ানার জন্য ব্ল্যাক কালারের একটা টপস নিয়েছি। আপনাদেরকে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর মাহিপ্রিয়া আপু, আশা করছি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন। প্যান্টটা গুছিয়ে আলমারিতে তুলে রাখি, আর একজন আপুর রিকোয়েস্ট রেখে নিই। আপু অনেক দিন ধরে আমাকে বলছিল, সুমাইয়া আক্তার আইডি থেকে, আপুর বেবির নাম হচ্ছে ওয়াসিফুর রহমান সাদিদ। বেবিটা খুবই অসুস্থ, 2বার অপারেশন হয়েছে। সবাই আপুর বেবিটার জন্য একটু দোয়া করবেন। আপু আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কাছে দোয়া চেয়েছে। আপুর হয়ে আমি আপনাদের সবার কাছে বেবিটার জন্য দোয়া চাচ্ছি। সবাই দোয়া করবেন যেন মহান আল্লাহ পাক বেবিটাকে দ্রুত সুস্থতা দান করে। আর এই যে এটা হচ্ছে আরিয়ানার ব্ল্যাক কালারের টপসটা, মাঝখানে কুচি করা একটু ফ্রগের মতো। হাতাটাও খুব ফ্যাশনেবল, খুব সুন্দর। আরিয়ানার ভেলভেটের এই টপসটা আর আমার ভেলভেটের প্যান্টটা দুইটা 500 টাকায় পেয়ে গিয়েছি, মাত্র 500 টাকা নিয়েছে। নিগার প্লাজার বঙ্গ থেকে নিয়েছি। এখানে কিন্তু খুঁজলে ভালো মানের কাপড় চোপড় পাওয়া যায় এবং একটু ফ্যাশনেবল দেখে কিনলে ভালোই কাপড় চোপড় পাওয়া যায়। এখন হচ্ছে বিকেলবেলা, আমি একটু রেডি হয়েছি, ডাক্তারের কাছে যাব। আপনারা কিন্তু অনেকেই আমাকে বলেছেন যে নাকের এই প্রবলেমটার জন্য আপু হোমিওপ্যাথি ডাক্তার দেখাও। আমিও এরকমটাই ভাবছিলাম আগে, মানে অনেক আগে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমি ভালো ছিলাম। তো আবারও ভাবছি আমি এখন থেকে আবার হোমিওপ্যাথি ওষুধটা খাওয়া শুরু করব, কারণ তা না হলে আর সম্ভব হচ্ছে না। মাথা ব্যথায় একদমই টিকতে পারছি না। তো এখন যাই, সবাই দোয়া করবেন যেন আমার এই প্রবলেমটা সলভ হয়, হোমিওপ্যাথি ডাক্তারটা দেখিয়ে আসি। সব মিলিয়ে এই ছিল কিন্তু আমার আজকের ব্লগটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।